নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেন্থে আছি। আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি। তারিখ নিয়ে তো কোনো কথা হয় নাই, সম্ভাব্য সময় নিয়ে কোনো কথা হয় নাই, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। ওটা নির্বাচনের তারিখ এবং শিডিউল আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। যখন টাইম আসবে আমরা অবশ্যই এই আপনাদেরকে জানাবো। এটা আমরা কেউ আইসা জোর করেছি, এই চেয়ারে বসে গেছি, এখানে আমি যেমন নিরপেক্ষ, এটা উনিও কিন্তু নিরপেক্ষ। জামাতের প্রধান কি বলছেন? জামাতের প্রধান বা আমির শফিকুর রহমান তিনি বলছেন, এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে? যতই দিন যাচ্ছে নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে যেন তাদের মূল বক্তব্য প্রকাশ করতে শুরু করেছে। বিএনপি নির্বাচন চায় এবং দ্রুত নির্বাচন চায়। সরকারের পক্ষ থেকে কিন্তু একবারের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন নিশ্চয়তা দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচন বিষয়ে এবারে প্রধান নির্বাচন কমিশনার কি বললেন গণমাধ্যম কর্মীদের, সেটি শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন। কবে নির্বাচন হবে, নির্বাচনের দিন তারিখ এখনও পর্যন্ত ধার্য করা হয়নি, কিন্তু এর মধ্যেই গুঞ্জন উঠেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে অথবা জুলাই বা জুন মাসে নির্বাচন হবে আগামীতে, অথবা এপ্রিলেও নির্বাচন হতে পারে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, কিন্তু এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছে এখনও পর্যন্ত শিওর নয় যে নির্বাচন কবে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও পর্যন্ত হয়নি এমন মন্তব্য করেছে আজকে আবার জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছে, বর্তমান দেশের যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। তাই নির্বাচন একটু দেরিতে হলেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, নির্বাচন নিয়ে যত দিন যাচ্ছে ততই যেন পরিস্থিতি ঘোলাটে অবস্থা ধারণ করছে। চলুন কথা না বাড়িয়ে নির্বাচন বিষয়ে, কবে নির্বাচন হতে পারে এই বিষয়ে কি বললেন প্রধান নির্বাচন কমিশনার এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কেন তিনি বলছেন যে নির্বাচনের পরিবেশ এখন আর নেই, আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেন্থে আছি। আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি। তারিখ নিয়ে তো কোনো কথা হয় নাই, সম্ভাব্য সময় নিয়ে কোনো কথা হয়নি। আমরা কেউ এসে জোর করেছি, এই চেয়ারে বসে গেছি। এখন তো সবাই প্রত্যাশা একটা বার্তাই, তাড়াতাড়ি কখন নির্বাচনটা হয়। একজন তো বললো যে হয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করুক, নাহলে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করুক, এই সাক্ষাৎকারের কারণে। অথচ আপনারা বলেন যে উনি তো লন্ডনে একটা কথা বলে আসছেন, আপনার সাথে কি যোগাযোগ হয়েছে, কি ইলেকশন কবে হতে পারে। এখন উনিও নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। সাধারণত দেখা হয় না কখন সিইসির সাথে সরকার প্রধানের যোগাযোগটা সরাসরিভাবে হয় না কখন, যখন একটা দলীয় সরকার ক্ষমতায় থাকে। সরকারের পরিচালনা যদি একটা রাজনৈতিক দল চলে, তাহলে তো প্রধান যিনি হেড অফ দি গভর্নমেন্ট থাকেন, উনি যদি দলীয় প্রধান হন, দলের প্রতিনিধি হন, তাহলে তিনি ইলেকশনে প্রভাব বিস্তার করতে পারবেন নিজের দলের জন্য। সেই জন্য সিইসি ইজ নট সাপোজ টু মিট দি হেড অফ দি গভর্নমেন্ট। মূলত এটা হচ্ছে মূল কারণ। এখানে আমি যেমন নিরপেক্ষ, এটা উনিও কিন্তু নিরপেক্ষ। এখন উনি একজন প্রধান উপদেষ্টা এবং এই মুহূর্তে ইলেকশনটা হচ্ছে যে আলোচনার কেন্দ্রে। আমি হলাম প্রধান নির্বাচন কমিশনার। সুতরাং এই সৌজন্য সাক্ষাৎকারে স্বভাবতই সাইড টক হিসাবে কিছু তো আসে, আর এটা তো আসে। এটা কোনো এজেন্ডা নিয়ে আমি কোনো আলোচনা জানি, এটা ওইটাকে সৌজন্য সাক্ষাৎকারে আপনি বলতে পারেন। তবে ওই কথা প্রসঙ্গে তো অনেক ইলেকশন নিয়ে কিছু তো আসেই, এটা তো স্বাভাবিক কথা। ওটা উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান। আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট একটুকু উনি জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। ওই যে গাড়ির 4 হুইল গাড়ি আছে না, 4টে গিয়ার একসাথে চালায় পাহাড়ের উপর উঠতে গেলে, আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি এখন। আপনারা দেখতেছেন, এখানে থাকেন তো আপনারা দেখতেছেন না, নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি বিভিন্ন বিষয়ে, যাতে ইলেকশনটা সরকার যখন করতে চায়, যখন নির্ধারিত হয়, যাতে আমরা ইলেকশনটা করতে পারি। তবে আপনারা সব অবশ্যই জিজ্ঞেসটা করে বলেছেন বোধ হয় যে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটা আমার উদ্দেশ্য ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল আপনারা যথাসময়ে পাবেন,
জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। ইলেকশন জানতে পারবেন যখন টাইম আসবে। আমরা অবশ্যই এই আপনাদেরকে জানাবো। এটা একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য বা পেয়ে গেলে হবে না। তাতে এখন আমিও এই সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি উনি অত্যন্ত আন্তরিক। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, এই ব্যাপারে উনার আন্তরিকতা প্রশ্নাতীত। আমি বলবো এটা প্রশ্নাতীত। যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত, উনারও আন্তরিকতা প্রশ্নাতীত। এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েভলেংথটা মিলে গেছে। অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেংথে আছি। আমার তো বলতে দ্বিধা নেই। উনি এ পর্যন্ত কোনোদিন এ পর্যন্ত আমাদেরকে কোনো দলের জন্য কাজ করার জন্য বা কিছু একটা ফেভার করার জন্য বলুন তো নাই উনি। এবং উনি পরিষ্কার ভাষায় বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন এবং উনার যে কথাবার্তার যে নির্দেশনা আমরা যেটা বুঝতে পারি যে উনি অত্যন্ত একটা আন্তরিকতার সাথে একটা নিউট্রাল, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান। এটা দেশে বিদেশে যেমন বলছেন, আমি অতীতেও বলেছি আপনাদেরকে। তো ওই দিন সৌজন্য সাক্ষাৎকারে উনি সেরকম একটা ইন্ডিকেশন দিয়েছেন আমাদের। জাস্ট উনি আমাদের প্রস্তুতিটা আছে কিনা জানতে চেয়েছেন। আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন যে যা নিচ্ছি এটা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছি। তো স্থানীয় সরকারকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি নয়। তবে যদি এমন হয় যে স্থানীয় সরকার নির্বাচন করতে হয় তাহলে আমাকে ভোটার লিস্টে ব্যবহার করতে পারবো না, প্রকিউরমেন্টের ম্যাটার ব্যবহার করতে, সেটা তো হতে পারে। বাট আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই নিয়েছি। কারণ মাননীয় প্রধান উপদেষ্টা তো স্থানীয় নির্বাচনের কথা বলছেন না। তো উনি জাতিকে যে ওয়াদা দিচ্ছেন, দেশে বিদেশে যে কথা বলছেন, উনি তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না, উনি তো জাতীয় নির্বাচনের কথাই বলছেন। এবং আমরা ওনার ওই কথার কেন্দ্র করেই, ওনার সেই কমিটমেন্টকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে নিয়েই প্রস্তুত। লন্ডন বৈঠকের পরে আপনি বলেছিলেন যে প্রয়োজনে সরকারের সাথে আপনারা আলোচনা করবেন, তারপরে সিএর সাথে আপনার এই বৈঠকটা হয়েছে। একজন বলেন, তাই একসাথে বললে তো জবাব দিতে পারবেন। সম্ভাব্য আপনারা যেটুকু জানেন আমি যেটুকু জানি। এখন প্রথমে উনি বলেছিলেন যে ওই এপ্রিলের ফার্স্ট হাফে, তারপরে তো যে বক্তব্য আপনারা শুনতে, আমি আজকে আবার একটা দেখলাম যে সময় টিভিতে দেখলাম যে ওই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উনি ফোন করেছেন, তো ওখানে নাকি বলেছেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন, এরকম। আমি জানি না, আমাকে তো আমার তো নিয়ে কোনো তারিখ নিয়ে তো কোনো কথা হয় নাই, সম্ভাব্য সময় নিয়ে কোনো কথা হয় নাই, না কোনো কথা হয় না। ওটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল ভাই। ফেব্রুয়ারি, এপ্রিল, ঠিক এরকম একটা সময় আপনি গেলেন। তো নির্বাচনের প্রস্তুতি নিয়ে যদি আলাপ হয় যে নির্বাচনের প্রস্তুতির কি অবস্থা, তাহলে স্যার সময়টাও তো আশপাশে থাকে, ওই সম্ভাব্য আলাপটা ওই সময় যেটা আপনারা যেটা শুনছেন দেখছেন, লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে, ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের তো ধরেন আমরা যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুতি নিচ্ছি, যখনই করতে চায় সরকার যাতে আমরা করতে পারি। এইটা ধরেন, এইটা একটা জিনিস শুনেন, জিনিসটা হচ্ছে যে আমি দায়িত্ব নেওয়ার পর ওনার সাথে কোনো আনুষ্ঠানিক কোনো বৈঠক টৈঠক করিনি। এটা একটা এইটা নিয়ম হচ্ছে, রাষ্ট্রাচারের নিয়ম হচ্ছে যে ওনার সাথে যদি এটা কোনো সাক্ষাৎকার করতে হয়, কারণ আমি একটা চিকিৎসা যেতে যাবো, ভর্তি হবো, আমার হেড লিটল সার্জারি ডান, এটা বলছি না। আমি যখন চাইলে তো আমাকে ওনার অফিস সাথে আমার অফিস থেকে যোগাযোগ করেছে যে এটা একটা সৌজন্য সাক্ষাৎকার অ্যারেঞ্জ করা গেলে ব্যাস ওকে। নিবন্ধনের শেষ দিন স্যার এনসিপি রাষ্ট্রীয় আপনার সঙ্গে মিটিং করেছেন এবং একই সঙ্গে তারা কিন্তু বলে গেছে স্যার কমিশন পুনর্গঠন হবেই, প্ল্যান কোনো বি নাই। স্যার এই বিষয়ে আপনার আমি কোনো মন্তব্য করতে চাই না। ওনারা রাজনৈতিক দল, ওনারা নানা ধরনের বক্তব্য দিতে পারে,
দে হ্যাভ দ্যাট অথরিটি। ওনাদের আমি ওই বক্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। এটা করতে পারে, তো রাজনৈতিক দল তো কত রকমের কথাই বলে। যখন ওনারা দাবি জানিয়েছে, বাস আমরাও শুনতেছি, দাবি জানি পত্রিকায় দেখতেছি, নিউজে আসে, এটা আমাদের রাজনৈতিক বক্তব্য বলে আমরা মনে করি। এটা I can tell you for sure, এই ধরনের কোনো বার্তা আমাকে দেওয়া হয়নি, এই ধরনের কোনো বার্তা দেওয়া হয়নি। কেন দিবে আমাকে? আমরা কি কোনো ইলেকশন করেছি? আমরা কোনো ইলেকশন রিগিং করছি না? কারো পক্ষপাতিত্ব করেছি নাকি আমরা কেউ এসে জোর করেছি এই চেয়ারে বসে গেছি? একটা ডিউ প্রসেসে, ডিউ আন্ডার দি এক্সিস্টিং ল, একটা ডিউ প্রসেসে, একটা সিলেকশন প্রসেসে মাধ্যমে আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই তো, তাই না? এবং আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল, এমন না যে স্বৈরাচারী। আপনারা যে বলেন ফেসিস্ট রেজিমের কথা বলেন, এই ফেসিস্ট রেজিমটা আমাদের নিয়োগ দিয়েছে এমন তো না। আমরা তো 5 আগস্টের পরে একটা সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত। এখন নানাবিধ কথা এটা বলতে পারে বলা বলি, এবং আমি নিশ্চিত যে আমাদের দেশের রাজনীতিবিদরা যে যাই দিন শেষে ওনারা সবাই তো দেশের মঙ্গল চায়। দিন শেষে দেখবেন যে ওনারা সবাই একটা সমঝোতায় আসবেন এবং এই সব কিছু সরহা হয়ে যাবে। আমার কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের উপর আস্থা আছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আস্থাশীল রাজনৈতিক দলগুলোর উপরে। দেখবেন আপনারা ওই ঠিকই নিজেদের সব রাজনৈতিক দলের যদি আপনার এজেন্ডা একটা হয়, বক্তব্য একটা হয়, তাহলে তো একটা দলই হয়ে যেত, একটা দলই হয়ে যেত। এখন মাল্টিপল পার্টি আছে, এটা প্লুরাল ডেমোক্রেসি। ইনশাল্লাহ একদম না, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তো। আপনাদেরকে নিব, দেশের জনগণকে নিব, দেশের মানুষ যদি সাথে থাকে অবশ্যই পারবো ইনশাল্লাহ। আমি তো কনফিডেন্ট। আমি রাজনৈতিক বিতর্ক তো আছেই, ওইটা ফয়সালা ওনারা করবেন। এটা ফয়সালা আমরা তো বিদ্যমান যে পদ্ধতি আছে সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। যখন যেটা হয়, আপনি বলছেন যে নির্বাচনের জন্য যে কোনো সময় আপনারা প্রস্তুত, সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ আগে বললেন স্যার যে আপনি রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখেন শতভাগ। আপনার উপর মানে আপনার কমিশনের উপর রাজনৈতিক দলগুলোকে আস্থা রাখতে পেরেছে, যেহেতু যে কোনো সময়ের জন্যই প্রস্তুত আপনি না? যে কোনো সময় মানে আপনি আমার কালকে করতে বলতে আমি করতে পারবো না, সেটা না, সেটা তো না। যে কোনো সময় মানে এটা আমাদের একটা প্ল্যান প্রোগ্রাম আছে না, আমরা আমাদের সেই অনুযায়ী পরিকল্পনা করেছি তো। কারণ আমরা প্রথমে শুনেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা বলছিলেন যে উনি মিনিমাম রিফর্মস হলে ডিসেম্বরে ইলেকশন হবে, এরকমটা ডিসেম্বর থেকে জুন একটা তো ওইটাকে টার্গেট করে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। যে কোনো সময় বলতে 1-2 দিন পরে বা 2 মাস পরে বা 3 মাস পরে না। কিন্তু রাজনৈতিক দলগুলো কারণ কমিশনের উপরে মানে শূন্যের কোঠায় চলে এসেছিল এতদিনে আস্থাটা রাজনৈতিক দলগুলো, সেক্ষেত্রে আপনাদের উপরে আস্থা কতটুকু ফিরিয়ে আনতে পেরেছেন এই কয়েক মাসে? ওনারা যখন আমাদের কর্মকাণ্ড দেখবেন যে এই কমিশন ইজ ওয়ার্কিং অ্যাবসলিউটলি প্রফেশনালি এবং নিউট্রালি, অবশ্যই ওনাদের মধ্যে আস্থা সৃষ্টি হবে, ট্রাস্ট আসবে। কারণ আমাদের নির্বাচন কমিশনের অতীতের নির্বাচন কমিশনকে একা বলে তো লাভ নাই, সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আপনাদের কোন প্রতিষ্ঠানটা ঠিক আছে, সুতরাং সব প্রতিষ্ঠানগুলোতে একই অবস্থা। তো ওনার রাজনীতিবিদরা একদম স্বভাবতই আস্থা হারিয়েছিলেন ডেফিনেটলি। তো ওনারা যখন আমাদের কর্মকাণ্ড দেখবেন যে আমরা অ্যাকচুয়ালি নিউট্রালি করার চেষ্টা করছি, আইন কানুনের মধ্যে থেকে কাজ করার চেষ্টা করছি, ন্যায্যতার ভিত্তিতে কাজ করার চেষ্টা করছি, তখন দেখবেন ওনারা অবশ্যই বুঝবেন যে আমরা তো কারো কোনো খাতির করছি না। কোন মাসে তফসিল ঘোষণা করা হবে? কোন মাসে তফসিল ঘোষণা করা হবে? কোন মাসে তফসিল ঘোষণা করা হবে? এটা নর্মালি ইলেকশন যখন হয় তার অন অ্যান অ্যাভারেজ মাস 2 আগে তফসিল। দর্শক দেখেন ঘটনা কোথায় যে গড়াচ্ছে। লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত 2 আসামিকে বিএনপি নেতাকর্মীরা যে ছাড়িয়ে আনলো বা মানে ছিনিয়ে আনলো, তার পরিপ্রেক্ষিতে জামাতের প্রধান কি বলছেন? জামাতের প্রধান বা আমির শফিকুর রহমান তিনি বলছেন এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে? এই জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। গুরুত্বপূর্ণ কথা, কিন্তু ফেলে দেওয়ার মতো না। এখানে এনসিপিও কিন্তু তাই বলছে, জামাতও কিন্তু বলছে যে নির্বাচনের তো লেভেল প্লেইং ফিল্ড নাই। এটা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসও অনুভব করেন। সমস্ত জায়গায় প্রশাসন এবং পুলিশ তারা মনে করছে যে বিএনপি তো ক্ষমতায় আসছে, সুতরাং তারা এখন ওই আগে ভিতরে যাই থাকুক না, কারণ সবাই বিএনপি। এই যে বিএনপি হয়ে গেল, তাহলে নির্বাচনের যখন কি শিডিউল ঘোষণা করা হবে, এই পুলিশ প্রশাসন তার উপরে যেভাবে মানে বিএনপি নেতা কর্মীরা চড়াও হচ্ছে,
বা তারা যে নিয়ন্ত্রণ আরোপ করছে, এতে তো অন্য দলের প্রার্থীরা তারা তো মাঠেই দাঁড়াইতে পারবে না। সেই শঙ্কা কিন্তু ব্যক্ত করলেন ডাক্তার শফিকুর রহমান। সেই জন্য আমি বারবার বলছি যে এই ঘটনাগুলোও কিন্তু কাল হয়ে দাঁড়াবে। এই অসংখ্য ঘটনা নজির সামনে এনে তখন জামাত ফোকাস করার চেষ্টা করবে যে মানে প্রশাসন, পুলিশ নিরপেক্ষ না, তাদের উপরে বিএনপি প্রচন্ড নিয়ন্ত্রণ। এই অবস্থায় আমরা মনে করি না যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে। ফলে এই নির্বাচন হইতে পারে না। নির্বাচনটা হইতে গেলে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। তাহলে এই যে কথাটা বলার সুযোগটা, এই সুযোগটা তৈরি করে দিচ্ছে কারা? দিচ্ছে তৃণমূলের, বিএনপির নেতা কর্মীরা। তারা এই যে অঘটন ঘটাচ্ছে, তারা যে চাপ তৈরি করতেছে, এটা এনসিপি করুক, জামাত করুক, সমস্যা নেই। বিএনপি করলে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। কারণ বিএনপি বড় দল, তখন বিএনপির দিকে সবাই আঙুল তুলবে, বলবে যে এই যে দেখেন মানে থানার মধ্যে হামলা চালায় তারা সাজাপ্রাপ্ত আসামিকে উদ্ধার করে, তারপরে পাশে হাতীবান্ধা থানা থেকে উদ্ধার করার জন্য তারা রওনা হয়েছে, সেই থানায় ঘেরাও করছে। কিন্তু নজিরবিহীন ঘটনা। এইগুলির ব্যাপারে আমি এখনো বলছি সময় আছে, দ্রুত বেগে এমন নির্দেশনা দেয়া পুলিশকে বিএনপির পক্ষ থেকে। বিএনপির দরকার হয় আলাদাভাবে পুলিশ প্রশাসনের সাথে অথবা এখন যৌথ বাহিনী আছে তাদের সাথে বৈঠক করুক, বৈঠক করে পরিষ্কার বলুক যে আমরা এখন কোনো দল চিনি না, আপনারা নিয়ম মাফিক কাজ করবেন, কোনো দলের কোনো শুনবেন না। অনেকে ব্যক্তিগতভাবে অনেকে বলে ভাই আমি বাড়ি করতেছিলাম, বাড়ির কাজটা করতে পারতেছি না, চাঁদা না দিলে হবে না, অমুক জমি ভাই আমার জমিটা তো মানে উদ্ধার করতে গেলাম বা আমার এতে ছিল, এখন তো বিএনপির অমুকে তারা দিচ্ছে না। এরকম অসংখ্য কমপ্লেন কিন্তু আসে ব্যক্তিগত পর্যায়ে। তো আর এইগুলি তো একেবারে দৃশ্যমান যে মানে বড় ধরনের অপরাধ। তা আজকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামাতের আমির এই কথা বলছেন। নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো আসছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করি যদি মৌলিক সংস্কারগুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। আর যদি কোনো সুযোগ নেই, সংস্কার করতে হবে, ভালো নির্বাচনও করতে হবে। মব সন্ত্রাস প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বলেন, মব সর্বকালে বাংলাদেশে ছিল, এটা 72 সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ আছে। কিন্তু এই মব আমরা চাই না, আমরা মবের ঘোর বিরোধী। দেখবেন এসব মবে জামাত ইসলামীর কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নেই। যাই হোক, তারা এখন সাধু বুঝলাম, কিন্তু বিএনপির দিকে এই যে এখন গণহারে দোষ চাপানো হবে, এই একটাকে ইস্যু করে 10টা ইস্যু সামনে নিয়ে আসা হবে। সুতরাং আমি আবারও বলি, বিএনপির নেতা কর্মীরা যদি সতর্ক না হয় আর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু এটার ফলাফল ভালো হবে না। যতই দিন যাচ্ছে নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া অন্য অন্য রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে যেন তাদের মূল বক্তব্য প্রকাশ করতে শুরু করেছে। বিএনপি নির্বাচন চায় এবং দ্রুত নির্বাচন চায়। তারা প্রথমে ডিসেম্বরে চেয়েছিল, পরে গত 13ই জুন ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর তাদের যৌথ ঘোষণায় ফেব্রুয়ারির কথাটা আকারে ইঙ্গিতে এসেছিল এবং তাতে বিএনপিকে ভীষণ খুশি এবং আনন্দিত বলে মনে হয়েছিল। এবং তখন আমি বলেছিলাম যে এত খুশি হওয়া আসলে এখনো খুশি হওয়ার মতো কিছু ঘটেনি, ঘটে যিনি সেটা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে কিন্তু একবারের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন নিশ্চয়তা দেওয়া হয়নি। তারপরেও বিএনপি একা একাই খুশি হয়েছিল। আজকে যে ঘটনাটা বলছি সেটা হলো জামাতে ইসলামের একটা স্পষ্ট বক্তব্য আজকে পাওয়া গেল। জামাতে ইসলামের স্পষ্ট বক্তব্যটা হলো যে লালমনিরহাটে জামাতের আমির গিয়েছিলেন একটা প্রোগ্রাম করতে। আপনারা জানেন একদিন আগে লালমনিরহাটের পাটগ্রামে থানা ভাঙচুর হয়েছে মবের দ্বারা এবং এই পুরো কাজটার দায় যে পড়েছে বিএনপির উপর। যারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত তারা কোনো না কোনোভাবে বিএনপির সঙ্গে জড়িত, যদিও বিএনপির যারা লোকজন তারা বলছেন এর সঙ্গে তারা জড়িত নয়, এর সঙ্গে জড়িত হচ্ছে ওখানকার পাথর ব্যবসায়ী, যারা পাথর উত্তোলন করে সেই সমস্ত ব্যবসায়ীরা। এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু যত কিছুই হোক না কেন, কে দায়ী না, এটা নিয়ে আপনি সারাদিন আলোচনা করতে পারেন। কিন্তু ঘটনাটা কি? ঘটনাটা হলো কিছু লোক থানা ঘেরাও করেছে এবং থানা ভাঙচুর করেছে, সেখানে পুলিশের সঙ্গে টিয়ার গ্যাস, লাঠি মানে চার্জ করা ইত্যাদি হয়েছে এবং থানার মধ্যে ল্যাপটপ, কম্পিউটার এগুলি ভাঙাভাঙি হয়েছে। পাটগ্রামের পাশে হলো হাতীবান্ধা থানা। এই হাতীবান্ধা থানার পুলিশ ফোর্স
যাতে নাকি পাটগ্রাম থানার এই ভাঙচুরে চলাকালীন পাটগ্রামে এসে এদেরকে হেল্প করতে না পারে, এই জন্য হাতীবান্ধা থানাকেও ঘেরাও করে রাখা হয়েছিল এবং তারও দায় যে চাপানো হয়েছে, অভিযোগটা উঠেছে বিএনপির উপর। কিন্তু বিএনপি যে খুব দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু মনে করার কোনো কারণ নাই। তো এরকম সময়ে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির, উনি লালমনিরহাটে গিয়েছেন। উনি যখন লালমনিরহাটে সাংবাদিকদের মুখোমুখি হন, তখন সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসা করেছেন যে নির্বাচনের ব্যাপারে উনি কী ভাবছেন। সেই সৈয়দপুর বিমানবন্দর থেকে বের হওয়ার সময় উনি যে কথাগুলি বলেন, উনি কিন্তু প্রথমেই পাটগ্রামের উদাহরণটা টেনে নিয়ে আসেন এবং উনি বলেন যে পাটগ্রামে কি হচ্ছে আপনারা দেখেছেন, এখানে যে মব অবস্থা বিরাজ করছে, এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? এই পরিস্থিতিতে, এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তাহলে শফিকুর রহমান সাহেবের ভাষায় অথবা তার মূল যে বক্তব্য সেটা হলো, নির্বাচন হতে হলে দেশে একটা সুশৃঙ্খল পরিস্থিতি থাকতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতে হবে, মব থাকা চলবে না, এরকম আরও অনেক কথা। এখন মবটা চালাচ্ছে কারা? ঠিক আছে, আমি পাটগ্রামের কথা ধরে নিলাম, হাতীবান্ধার কথা ধরে নিলাম, এর পেছনে বিএনপির লোকজন দায়ী। পটিয়ার জন্য কে দায়ী? পটিয়াও তো মব হয়েছে, সেখানে মবের জন্য কে দায়ী? এবং পটিয়া এবং পাটগ্রাম পার্থক্য কিন্তু আছে। পার্থক্য হলো এখানে পাটগ্রামে এই মবের কারণে পুলিশরা এখন বিএনপির লোকজনকে দৌড়াচ্ছে, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এগুলো হয়েছে। কিন্তু পটিয়াতে বরং ওখানকার যিনি ওসি ছিলেন তাকেই ক্লোজ করে নিয়ে যাওয়া হয়েছে, যেন দায়টা পুলিশের। কারণ ওখানে আর এখানে পার্থক্য হলো এইটাই যে পাটগ্রামে মবের জন্য দায়ী করা হচ্ছে বিএনপিকে, আর পটিয়াতে মবের জন্য দায়ী করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা এনসিপির অঙ্গ সংগঠন, যে ছাত্র সংগঠন আছে তাদেরকে। তো সরকারের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন। ইন্টারেস্টিং হলো এর কোথাও কিন্তু জামাত অথবা ছাত্র শিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে না। এবং জামাতের আমির কিন্তু এই কথাটাই বলেছেন। উনি আরেকটা কথা বলেছেন, সেটা হলো যে দেশে দীর্ঘদিন ধরে মব কালচার চলছে, তবে এসব সহিংসতায় জামায়াতের কোনো কর্মী বা সমর্থক জড়িত নেই। তো এই যে কথাটা, এই কথাটা কিন্তু একদম ভিত্তিহীন নয়। ঘটনা আসলেই সত্য। তারা তাদের নেতাকর্মীদেরকে এতটাই নিয়ন্ত্রণ করতে পারেন যে তারা এই ধরনের কোনো সহিংসতায় জড়িত আছেন বলে এখন পর্যন্ত সেভাবে আমরা দেখিনি। বিএনপি পারে না কেন? বিএনপি কেন পারে না? এই প্রশ্নটা কে করবে, কাকে করবে? দেখুন, আপনারা এর মধ্যে দেখেছেন যে ঢাকাতেও গত একদিন আগের ঘটনা, ঢাকার একটা হোটেল বরানি একটা হোটেল জাকারিয়ায় বিএনপির যুব দলের একজন নেতা মনির না কি যেন নাম, সে যে সেখানে ভাঙচুর করেছে, এখানে নারী ছিলেন, তাদের গায়ে হাত তুলেছেন, তার লোকরা যে অনেক কিছু করেছেন, তাকে বিএনপি বহিষ্কার করেছে, তার বিরুদ্ধে মামলাও করেছে। বিএনপি মামলা করেছে, কিন্তু বিএনপি থেকে বহিষ্কার করেছে সঙ্গে সঙ্গে। ওই লোকটাকে ধরা হচ্ছে না। কিন্তু কেন ধরা হচ্ছে না? লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে? মানে সব মিলিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হলো যে মব হচ্ছে, যদি সেই মবটা এনসিপি বা তার দলের কেউ করছে তাহলে সেই মবের জন্য তাদেরকে দায়ী না করে বিরোধী পক্ষকে দায়ী করা হচ্ছে। আর যদি সেই মবের সঙ্গে যদি বিএনপি কারো নাম থাকছে তাহলে সেটাকে ফলো করে প্রচার করা হচ্ছে। জামাতের কেউ থাকছে না, জামাত এগুলো দেখিয়ে বলছে আমরা কিছু করছি না। এই হলো টোটাল রিয়েলিটি। এখন বিএনপি যদি বুঝে যে তাদের নেতাকর্মীদের এভাবে দায়ী করা হয়, তাহলে তারা নিজেরা কেন সতর্ক থাকে না? আমি এর মধ্যে একবার একটা জরিপ করেছিলাম যে দেশের বেশিরভাগ মানুষ, এই যে সারা দেশে যে নানা ধরনের প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজি হচ্ছে, দখলদারি হচ্ছে, এগুলির পেছনে মূলত কারা দায়ী? সব জায়গায় কিন্তু বলা হয়েছে যে বিএনপি দায়ী। তার মানে বিএনপি এমন একটা পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় যেতে চায়, কিন্তু তাদের নিজেদের নেতাকর্মীর উপর কোনো নিয়ন্ত্রণ নাই। তো নিয়ন্ত্রণ না থাকার কারণে তারা সব জায়গায় নিজেদের রাজত্ব চালাচ্ছে। এখনও তারা ক্ষমতায় যায় নাই, এখনই ওদের এই অবস্থা। ক্ষমতায় গেলে কি হবে? এটা নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা আছে। কিন্তু এত কিছুর মধ্যেও যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে পুলিশের যে মনোবল সেটাকে ধীরে ধীরে ভেঙে দেওয়া হচ্ছে এবং সেটাকে ইস্যু করে নির্বাচনকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় তার আলোচনা চলছে। এবং সেই আলোচনাটা কারা তুলছে? সে আলোচনাটা তুলছে জামাত ইসলামী, সে আলোচনা তুলছে এনসিপি, সে আলোচনা তুলছে অন্যান্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি। মানে বিএনপির নির্বাচন তাড়াতাড়ি হওয়ার যে দাবি, সেই দাবির বিপক্ষে যেন সবাই উঠে পড়ে লেগেছে। কারণ আপনি অপেক্ষা করেন, দেখবেন দুদিন পরে সরকারই বলবে যে নির্বাচনের কোনো পরিবেশ নেই। তো নির্বাচনের পরিবেশ কীভাবে তৈরি হবে? পুলিশকে আপনাকে সক্রিয় করতে হবে। তো পুলিশকে তো আপনি সক্রিয় করেন না,
যখনই কোনো মব তৈরি হয় আপনি ওখানকার পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করে নিয়ে আসেন। তো ক্লোজ করে নিয়ে আসলে এরপরে যাকে ওখানে পাঠাবেন সে কি আর এই মবের ব্যাপারে হবে, কেয়ারফুল হবে? সে কি মবকে থামানোর জন্য অগ্রসর হবে? কে ক্লোজ হতে চায়? কে চায় যে তার চাকরি জীবনে এরকম একটা স্পট পড়ুক যে তাকে ক্লোজ করা হয়েছে? সব মিলিয়ে যে সিচুয়েশনটা সেটা হলো যে নির্বাচন যত বিলম্বিত করা যায় বিভিন্ন ছুতা নাতায় তার এক ধরনের পায়তারা চলছে বিভিন্ন কর্নার থেকে। রাজনৈতিক দলগুলো বিএনপি বাদে অন্যান্য যে দলগুলো আছে, জামাত অথবা এনসিপি অথবা ইসলাম নামধারী দলগুলো আছে, তারা যেমন নির্বাচনকে পেছাতে চায় তেমনি সরকারও পেছাতে চায়। সরকার মুখে উচ্চারণ করছে না, এরা করছে। দেখুন নির্বাচনের ব্যাপারে কি কথাটা বলেছেন জামাতের আমির, তিনি বলেছেন আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, সেজন্যই আমরা সংস্কারের কথা বলেছি। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়, মানে আগে পরিবেশ তৈরি করতে হবে এবং এই জন্য ওনারা সংস্কারের কথা বলেছেন। এই পর্যন্ত ঠিক আছে। তারপরে কি বলেছেন? মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়। এখন এই মৌলিক সংস্কার কাকে বলে? মানে কি পর্যন্ত সংস্কার হলে সেটাকে মৌলিক সংস্কার বলা যাবে, এর কিন্তু কোনো ব্যাখ্যা নেই। যতটুকু সংস্কার হলো উনি বলেন না সংস্কার হয়েছে, এটা ভাষা সংস্কার হয়েছে, এখানে তো মৌলিক সংস্কার হয় নাই। অতএব নির্বাচন পিছিয়ে দাও, যতদিন না হবে ততদিন আমরা অপেক্ষা করব। কেন? এখানে জনগণ কোথায়? জনগণ কি চায়? জনগণ কি তাহলে ভোট দিতে চায় না? আপনি বলবেন জনগণ ভোট দিলেই সব সমস্যার সমাধান হবে? না, হবে না। ভোট দিলেই সব সমস্যার সমাধান হবে না। কিন্তু আপনারা যেটা চাচ্ছেন তার জন্য যদি আরো 10 বছর সময় লাগে, 5 বছর সময় লাগে, 3 বছর সময় লাগে, আপনারা তো মৌলিক সংস্কারের কোনো রূপরেখা তৈরি করতে পারছেন না। এটা অনেক আপনাদের দাবি যে মৌলিক সংস্কার, মৌলিক সংস্কারের চেহারাটা কি আসলে তাকে আপনারা ক্লিয়ার করতে পেরেছেন? তা তো ক্লিয়ার করতে পারেননি। তো যে জিনিসটা আপনারা নিজেরাই জানেন না কি করতে হবে, সেটা করে তারপরে নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিভাবে হবে? নির্বাচনের পরিবেশ তৈরি করার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পুলিশকে শক্তিশালী করা। সেটা তো আপনারা করছেন না এবং করতে চাচ্ছেনও না, বরং পুলিশকে আপনি দিনকে দিন আরো মানে আপনি দুর্বল করে তুলছেন, পুলিশের মনোবলকে আপনারা আরো ভেঙে দিচ্ছেন। শুনেন, যেদিন আপনারা এই বিগত জুলাই আন্দোলনের সময় পুলিশ যে নিহত হয়েছে তাদের নিহত হওয়ার ঘটনার কোনো বিচার করা যাবে না বলে ইন্ডেমনিটি পাস করেছেন, সেই দিন থেকে পুলিশের মনোবল শেষ হয়ে গেছে। কাজেই এই পুলিশকে আপনারা নির্বাচনের জন্য উপযোগী করে তুলবেন, তারপরে নির্বাচন করবেন, তাহলে সেই নির্বাচন আমরা দেখে দিতে পারবো না। এই সিস্টেমটা কখনো হয় নাই। এমপিরা তাদের এলাকার প্রতি কমিটমেন্ট থাকে। পিআর সিস্টেম যদি আপনি ভালোভাবে দেখেন সেখানে এমপিদের সেরকম গুরুত্ব নেই, সেখানে মার্কার একটা ব্যাপার থাকে। এই পুরো জিনিসটা এত বড় একটা জিনিস, যে জিনিসটা আমি মনে করি একটা সংসদে আলাপ হওয়া একটা জনগণের সরকারের এইটার এখতিয়ার থাকে, এইটা পরিবর্তন করে না। এই মুহূর্তে এই সরকারের এই হঠাৎ করে এই ব্যাপারে কথা বা সরকার না, আমি বলছি যে অন্যান্য কিছু রাজনৈতিক দল দাবি করছে, আমি মনে করি না এটা প্র্যাকটিক্যাল। বিএনপি আমাদের সাথে একমত যে এটা না পিআর যে কোনোই একটা সিস্টেম। এখন যেহেতু নির্বাচনের ডেট চলে আসছে, মানুষ একটা স্বস্তির জায়গায় আসছে, এখন হঠাৎ করেই যদি আপনি এরকম একটা সিস্টেম দিয়ে দেন যেটা সম্পূর্ণরূপে আলাদা, বাংলাদেশ যেটা কখনো উইটনেস করে নাই, ভোটাররা এডুকেটেড না, আমরা এডুকেটেড না এই ব্যাপারে, যে সিস্টেমটা কিভাবে কাজ করে, কি তারপর আপনার নির্বাচনী যে নিয়ম কানুন যা যা আছে, কোনো কিছুর সাথেই এটা বাংলাদেশে এটা জানে না। তো ন্যাচারালি এরকম একটা প্রশ্ন থাকতেই পারে যে এই ধরনের সিস্টেম কি ইন্ট্রোডিউস করা হচ্ছে, কোনো এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আছে কিনা, নির্বাচন কি পিছিয়ে যেতে পারে কিনা, বা পিছানোর কোনো পায়তারা আছে কিনা। এটা তো খুব স্বাভাবিকভাবে এই জিনিসটা সবার মাথায় আসতে পারে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন প্রধান নির্বাচন কমিশনার কি বলেছে। এখন জানাবেন ব্যক্তিগত ওপিনিয়ন, মতামত কি আপনারা কি বলতে চান। প্রধান নির্বাচন কমিশনার তিনি যেই বক্তব্য রাখলেন, তিনি যেই কথা বলেন নির্বাচন নিয়ে, যে কবে নির্বাচন হতে পারে তিনি সেটাও বলেছেন। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি না, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে কি না সেটিও তিনি স্পষ্ট করেছে। এখন জানাবেন আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন, মতামতটা আপনারা কি বলতে চান। আর এইদিকে যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যে মন্তব্য করেছে, দেশে বর্তমান যে মব জাস্টিস শুরু হয়ে গেছে, যে বিশৃঙ্খলা অরাজকতা তৈরি হয়েছে, এই পরিবেশে নির্বাচনের কোনো অবস্থা নেই বা নির্বাচনের কোনো সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ এখনও পর্যন্ত হয়নি, বা এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছে যে জামায়াতের আমির। তার মন্তব্য নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো আপনাদেরকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।